আজকের এই ঘটনা নিশ্চয়ই আরো অনেক বেশি স্পেশাল মনে হবে। আমরা চলে যাই ঘটনায়। আমরা শুনতে চাই আপনার ঘটনা ফারজানা। শুনি ঘটনাটা। আমি যখন প্রায় 9-10 বছর বয়স আমার মা প্রতি বছর গ্রামের বাড়িতে যেতেন যখন আমার স্কুল ছুটি থাকতো। তো যেহেতু আমার বাবা চাকরি করতেন ঢাকায়, আমাকে বছরে একবারই সময় পেতাম, আমরা ছুটি পেতাম, তখন আমি আর আমার মা যেতাম গ্রামের বাড়িতে। তো যেবার আমরা গেলাম ওইবার ওয়েদারটা ছিল খুব শীতও না খুব গরমও না। তো আমার নানু বাড়ির বর্ণনাটা দিয়ে নেই, যেটা হচ্ছে যে একদম টিপিক্যাল যেটা গ্রামের বাড়ি বলা যায়, কাঠের বাড়ি, উপরে দোতলা টিন, তারপরে কারেন্ট নেই, আর হচ্ছে মানে ওয়াশরুমও দূরে প্রায় বলা যায় বাড়ি থেকে। তো যেটা হয়েছে যে আমরা যেদিন গেলাম ওদিন রাতে খাওয়ার পরে 7টা 7:30টার দিকেই সবাই প্রিপারেশন নিচ্ছে যে তারা ঘুমিয়ে যাবেন, যেহেতু গ্রামে খুব তাড়াতাড়ি রাত হয়ে যায়। তো যেটা হলো রাত 8টা 8:30টার দিকেই আমার মা আমাকে নিয়ে শুয়ে পড়লেন, আর আমার অন্যান্য আত্মীয় স্বজন আর আমার নানু তারা আলাদা আলাদা রুমে শুলেন। আমরা শুলাম যে রুমে আসলে গ্রামে খাওয়া হয় বাড়িতে, ওখানে। তো যেটা হলো কোনো একটা সময় যখন হারিকেনের আলো নিভিয়ে একদম কমিয়ে দেওয়া হলো, তখন মনে হচ্ছিল বিভিন্ন জিনিসগুলো দেখতে প্রায় সবগুলোই এক একটা অন্ধকার আকৃতির মতো। আমি ছোট মানুষ, আমার মনে হচ্ছিল যে সবগুলোই ভূত, আমাকে মানে ঘুমাতে পারছিলাম না। কোনো একটা সময় যখন ঘুমিয়ে গেলাম, মধ্যরাতের সময় হবে মনে হয়, যখন আমি টের পেলাম যে আমার পাশ থেকে আমার মা উঠে গেলেন, উঠে উনি বের হয়ে যাচ্ছেন মানে মশারির ভেতর থেকে। তখন আমি আমার মাকে জিজ্ঞেস করলাম যে কোথায় যাচ্ছ? আমার মা বললো তুমি ঘুমাও, আমি আসছি। তো আমি যখন আমার মা চলে গেলেন, আমি অপেক্ষা করছি আমার মা কখন আসবেন। 5 মিনিট 10 মিনিট 15 মিনিট আমার মা আসছেন না। আমি রাগ করছি আমার মার সাথে যে আমাকে অন্ধকার ঘরের মধ্যে একা একা কিভাবে আমার মা রেখে চলে গেলেন। যাই হোক 15-20 মিনিট পরে যখন আমার একটু তন্দ্রা মতো লেগেছে, তখন আমি দেখলাম যে আমার মা ফেরত এসছেন, এবং এসে উনি সরাসরি বিছানার দিকে না এসে উনি খাবার ঘরের দিকে চলে যাচ্ছেন। তো আমি সাথে সাথে উঠে বসলাম যে আমার মা অন্ধকারের মধ্যে আমাকে রেখে চলে গেলেন, এতক্ষণ পরে আসলেন, এসে আবার খাবার ঘরের দিকে যাচ্ছেন আমাকে জিজ্ঞেস না করে, আমার কাছে না শুয়ে। তো আমাকে উঠাও যখন বসতে দেখলেন, তখন আমার মা উনি দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে তারপরে আবার চলে আসলেন মশারির কাছে, মশারি উঠিয়ে উনি ভিতরে ঢুকলেন। ভিতরে ঢুকে উনি শুয়েছেন, কিন্তু আমার মা কোনোদিনও আমার দিকে পিঠ দিয়ে শোন না, পিঠ করে শোন না, সবসময় আমার দিকে ঘুরে শোন। কিন্তু আজকে কি হলো জানি না, আমার মা আমার দিকে উল্টো হয়ে শুয়েছেন, অন্যদিকে মুখ করে শুয়েছেন। তো আমিও খুব রাগ করলাম, যেহেতু আমার মা এতক্ষণ পরে এসে আমার দিকে উল্টো হয়ে শুলেন, আমি ওনার দিক থেকে উল্টো হয়ে শুয়ে গেলাম। কিন্তু একটা জিনিস ফিল করতে লাগলাম যে খুব গরম লাগছে, খুব দমবন্ধ লাগছে, অস্বস্তি লাগছে, যেটা প্রতিদিন হয় না, কখনোই হয় না। আমার মা আমার কাছে সবচেয়ে কমফোর্টের জিনিস, কখনোই এটা হবে না। তো যেটা হচ্ছে খুব খারাপ লাগছে। তো হঠাৎ করে আমি খেয়াল করলাম যে আমার কোমরের উপরে মানে আমার গায়ের উপরে একটা হাত রেখেছেন আমার মা। কিন্তু আমার মা যখন আমার গায়ে হাত দেন কখনো আমার এরকম ফিল হয় না, কিন্তু আজকে প্রচন্ড গরম লাগছে। আমার মায়ের হাত আগুনের মতো গরম, যেটা কখনোই হওয়ার সম্ভাবনা নাই। তো যেটা হোক, আমি মায়ের উপরে যেহেতু রাগ, আমি হাতটা উঠিয়ে সরিয়ে দিলাম যে ধরো না। কতক্ষণ পরে আমি শব্দ পেলাম যে রান্নাঘরে মানে খাবার রুমে শব্দ হচ্ছে। তো তাকিয়ে দেখি যে আমার মা ওই খাবার ঘরের ওখানে কাজ করছেন। তা আমি একটা জিনিস অবাক হয়ে গেলাম যে আমার মা বিছানা থেকে বের হয়ে গেলেন মশারি উঠিয়ে। আমার পাশ থেকে কোনো নড়াচড়া হলো না, মশারি উঠানোর কোনো শব্দ হলো না, কিছু হলো না। আমার মা কিভাবে বের হয়ে চলে গেলেন? যাই হোক 5 মিনিট পরে আমি শব্দ পাচ্ছি কেউ কিছু খাচ্ছে। আমি দেখতে পাচ্ছি আমার মা আমার দিকে উল্টা হয়ে ঘুরে কিছু খাচ্ছেন, এবং খুব বাজে শব্দ করে খাচ্ছেন, যেটা কখনোই আমি দেখি নাই ওনাকে। আর উনি যখন খাচ্ছিলেন তখন একটা খুব বাজে দুর্গন্ধ আসছিল আমার নাকে, মানে এমন দুর্গন্ধ আমার অতটুকু বয়সে আমি কখনো পাইনি, এত বাজে দুর্গন্ধ আসছিল। তো উনি কটমট করে কি খাচ্ছেন আমি জানি না। তো যাই হোক, এমনি যেহেতু আমার মায়ের সাথে আমি রাগ করেছি, আমি আর দেখলাম না যে উনি কি করছেন। আমি সাথে সাথে কাঁথা মুড়ি দিয়ে আমি চুপ, যে আমি ঘুমিয়ে যাবো, আমার দরকার নেই আমার মা কি করছে। যাই হোক ঘুমিয়ে গেলাম। ভোরবেলা উঠে দেখি যে আমার মা আমার পাশে নাই, ঘরের দরজা বন্ধ ভিতর থেকে। তো যেটা হলো যে আমি দরজা খুলে বাইরে গেলাম, যে চোখ মুছতে মুছতে যে আমার মা কোথায় আছে, কোথায় উনি। খুঁজতে খুঁজতে দেখলাম যে উনি রান্নাঘরে আমার নানুর সাথে কাজ করছেন।
তা আমার মা আমাকে থেকে খুব দৌড় দিয়ে চলে আসলেন আমার কাছে, এসে একদম আমার মাথা মোছাচ্ছেন আর জিজ্ঞেস করছেন, বাবা তুমি রাতে ঘুমিয়েছিলে, আমি তো তোমার কাছে যেতে ভুলে গেছি, তুমি কি একা ভয় পেয়েছো? বলছে, মা আমি বুঝলাম না কি বলছেন আপনি। তো বলছে, আমি যখন রাতে তোমার কাছে যাচ্ছিলাম তখন দেখলাম যে তোমার নানু তাহাজ্জুদের নামাজ পড়ছে, তো আমি চিন্তা করলাম যে মার সাথে যে নামাজ পড়ি, তো এই জন্য মানে তোমার কাছে না গিয়ে আমি ওনার কাছে নামাজ পড়তে বসে গেছি। কখন সকাল হয়ে গেছে, ফজরের আজান হয়ে গেছে, আমি খেয়াল করতে পারি নাই। ভোরবেলা যখন তোমার কাছে আমি গেছি তখন দেখি ভিতর থেকে লাগানো দরজা। তো আমি ভাবলাম তুমি হয়তো ভয় পেয়ে রাতে দরজা বন্ধ করে ঘুমিয়ে গেছো, এই জন্য আর আমি তোমার কাছে সকালে যাইনি। তুমি ভয় পেয়েছো? তখন আমার একটাই প্রশ্ন ছিল আমার মায়ের কাছে, যে মা আপনি কি রাতে আসেন নাই আমার কাছে? আমার মা বলছে, না আমি তো আসিনি। তো মা যদি নাই এসে থাকেন তাহলে আমি কাকে দেখলাম, কে আমার সাথে শুলো, আর কেই বা দরজাটা ভেতর থেকে বন্ধ করে দিল? দরজা বন্ধ ছিল, এটা আপনি একদম মোটামুটি আমি নিজে নিশ্চিত? দরজা খুলে বের হয়েছি। দরজা খুলে বের হয়েছেন, জি। তারপরে দরজা বন্ধ ছিল। জি জি। অনেক ধন্যবাদ। আপনার চলে যাচ্ছে আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, আপনি কোথা থেকে এসেছেন, তারপর আপনার ঘটনায় যাব। হ্যালো লিসেনার্স, আমি মোহাম্মদ সাব্বির হোসেন, মগবাজার থেকে। তো আমার ঘটনাটা হচ্ছে আমার একটা ফ্রেন্ডের রিলেটিভের সম্পর্কে চাচা। এটা হচ্ছে 1985 ঘটনা। তো আমার ফ্রেন্ডের চাচা, উনি থাকতেন মিরপুরে, উনি কোনো একটা প্রাইভেট অফিসে চাকরি করতেন। তো যেটা হয় যে একদিন রাত্রে উনি একটা স্বপ্ন দেখতে পান যে একজন মহিলাকে দুইজন লোক দা দিয়ে কোপাচ্ছে। মহিলাটা বাঁচার চেষ্টা করতেছে, এটা দেখে একটা বাচ্চা কান্না করতেছে, পাশে ছোট একটা বাচ্চা। তো এটা দেখে ওনার মানে ঘুম ভাঙে, উনি খুব ভয় পান। তো ভয় পাওয়ার পর উনি এটাকে দুঃস্বপ্ন ছাড়া আর কিছুই ভাবলেন না। তো ওদিন গেল, পরদিন রাত্রে উনি সেম স্বপ্নটা আবারও দেখতে পান। দেখার পরে উনি এবার একটু বেশি ভয় পেলেন, কারণ পরপর 2 দিন একটা ড্রিম দেখার কারণ কি, ইভেন উনি ওই স্বপ্নের একটা ক্যারেক্টারকেও চেনেন না। তো যেটা হয় যে ওই সময় আন্টির ঘুম ভেঙে যায়। তো আন্টি ঘুম থেকে উঠে জিজ্ঞেস করেন চাচাকে যে কি হয়েছে। তো চাচা যেটা বলে যে কিছু না, তুমি ঘুমাও। ভয় পাবেন বলে উনি শেয়ার করেননি। তো 3rd দিনের ঘটনা, 3rd দিন রাত্রে চাচা সেম স্বপ্নটা আবারও দেখতে পান। এবার ঘুম ভেঙে যাওয়ার পরে উনি খুবই টেনশনে ছিলেন যে মানে 3 দিন পর পর একটা স্বপ্ন। তো উনি যেটা করেন যে উনি একটা সিগারেট ধরান এবং বারান্দায় বসে সেটা খাচ্ছিলেন। তো ওই মুহূর্তে ঘুম ভাঙে। তো উনি রুম থেকে যেটা শুনতে পান যে চাচির ঘুম ভাঙছেন, উনাকে ডাকতেছেন। আচ্ছা। তো যেটা হয় যে উনি রুমে আসলেন, জিজ্ঞেস করলেন যে কি হয়েছে। তো পরে আন্টি যেটা বলে যে উনি একটা দুঃস্বপ্ন দেখছে, আন্টিও একটা দুঃস্বপ্ন দেখছে। তো চাচা জানতে চাইলেন যে মানে কি স্বপ্নটা। তো চাচির ঘুমের মানে স্বপ্নের বর্ণনা, চাচার ঘুমের বর্ণনা, স্বপ্নের বর্ণনা সেম ছিল। তো এরপরে যে চাচা যেটা ভাবলেন যে হয়তোবা এটা মানে বাড়িতে কোনো একটা প্রবলেম আছে। তো ওনারা বাড়ি পরিবর্তনের সিদ্ধান্ত নিলেন। এন্ড তারা যে বাসাটায় থাকতেন মিরপুরে, ওইটা ছিল ওই বাসাটা তারা মানে বেশ 2-3 মাস যাবত ভাড়া নিয়েছিলেন। তো ওই মুহূর্তে চাচা যেটা মানে শুনেন যে পরে যে ওনার অফিসটা মগবাজারের কোথাও একটা জায়গাতে মানে শিফট করা হচ্ছে, মৌচাকের সাইডে। তো চাচা এক প্রকার মানে পাগলের মতো মানে মাসের মধ্যে থেকে বাড়ি পরিবর্তনের সিদ্ধান্ত নিলেন। দেন উনি মানে খিলগাঁর সাইডে একটা মানে ফ্ল্যাট পান। ফ্ল্যাটটা কিছুদিন যাবত বন্ধ ছিল, কোনো একটা কারণে ভাড়া হইতেছিল না। তো বাড়িওয়ালার সাথে ভাড়ার ব্যাপার ট্যাপার মিটানোর পরে উনি 2 দিন পরে ওই ফ্ল্যাটে শিফট করলেন। তো শিফট করার পরে ওনারা ওই স্বপ্নটা আর কেউ দেখতো না। ওই নতুন ফ্ল্যাটে যাওয়ার পরে এখানে একটা জিনিস যে ওনারা যখন আগের ফ্ল্যাটে থাকতো মিরপুরে, তো একটা পর্যায়ে ওই স্বপ্নটা শুধু তারা দুজনই না, বরং পরে ওই স্বপ্নটা মানে আঙ্কেলের 2টা ছেলে ছিল, তারাও এই স্বপ্নটা দেখছে। কিন্তু তারা ফার্স্টে জানতেন না যে তাদের মানে প্যারেন্টস এই স্বপ্নটা দেখছেন। তো থাকার পরে 2-2.5 মাস খুব ভালোভাবে কাটলো। কাটার পরে একটা সময় যেটা হয় যে একদিন রাত্রে আমার ফ্রেন্ডের বড় কাজিন যে ওর ঘুম ভাঙে। তো ঘুম ভাঙে একটা শব্দ, ডাইনিং স্পেস থেকে কিছু একটা পড়ার শব্দে ঘুম ভাঙে। তো বাইরে যায়, যা কিছু দেখতে পায় না। তো পানি টানি খাওয়ার পর ওয়াশরুমের দিকে যাবে, তখন ও যেটা দেখে যে মানে কিচেনের দিকে একটা শ্যাডো, জাস্ট মানুষ হাঁটলে পিছনে যেমন শ্যাডো পড়ে ওরকম একটা শ্যাডো কিচেনের দিকে চলে গেছে। তো ওইটাকেও ফলো করে যায়, পিছনে যায় দেখেও কিছুই নেই।
তো ও ঘুমাইতে চলে যায়। পরদিন ও ওটা শেয়ার করে ওর আম্মুর সাথে। তো ওর আম্মু বলে হয়তো বা রাত্রে ভুল কিছু একটা। সেকেন্ড দিন রাত্রের ঘটনা। সেকেন্ড দিন রাত্রে যেটা হয়, হঠাৎ ঘুম ভাঙে আঙ্কেল এন্ড আন্টির। মানে তারা শুনতে পায় যে ডাইনিং স্পেস থেকে কেউ কান্নাকাটি করতেছে, একটা মহিলা কান্না করতেছে। তো ওনাদের রুম গুলো ছিল পাশাপাশি, অপোজিট সাইডে ছিল কিচেন এন্ড ওয়াশরুম, মধ্যে ডাইনিং স্পেস। তো তারা বের হয় রুম থেকে। বের হওয়ার পরে তারা দেখে যে তাদের ছেলেরাও রুম থেকে বের হয়েছে সেম টাইম এটা দেখার জন্য। কিন্তু তারা কান্না শব্দ পাইতেছেন, বাট তখন সেটা যেটা ডাইনিং স্পেস থেকে পাচ্ছিলেন সেটা তখন পাওয়া যেতেছিল মানে ওয়াশরুমের সাইড থেকে। তো তারা ওয়াশরুমের দিকে যান। যাওয়ার পরে তারা শুনতে পান যে এখন শব্দটা হচ্ছে আঙ্কেল এন্ড আন্টির রুম থেকে। তো তারা প্রায় অনেকক্ষণ মানে শব্দটা খোঁজার চেষ্টা করলেন, কান্নার শব্দ পান নেই। তো একটা পর্যায়ে ডিসিশন হয় যে সবাই এক রুমে থাকবে। আঙ্কেল আন্টির রুমে থাকার ডিসিশন হয়। তারা ঘুমাতে যাবেন এমন একটা সময় ছোট ছেলেটার চোখ পড়ে জানালার দিকে। তো তাকে ফলো করে মানে তার আব্বু আম্মু তার ভাই সবাই তাকায়, জানালার দিকে তাকায়। তারা যেটা দেখে যে এক জোড়া চোখ খুবই হলুদ, মানে অনেক রাগ নিয়ে তাদের দিকে তাকায় আছে, এন্ড মনটা সম্পূর্ণ কালো। জানালার দিকে চোখ? হ্যাঁ, জাস্ট দুইটা চোখ। ওকে। তো এটা দেখে তারা খুব ভয় পান, দোয়া দ্রুত পড়েন। এন্ড রাসেল ভাই ওই কান্নার শব্দটা তারা ঠিক ফজরের আগ পর্যন্ত শুনতে পাইছিলেন ওদিন। আচ্ছা। তো ও রাত্রে তেমন আর ঘুম হয় নাই। তো চাচা যেটা ডিসিশন নেন যে উনি একটা হুজুর আনবেন বাড়িতে। তো পরদিনের ঘটনা, রাত 9টা-10টা এমন, কারেন্ট ছিল না। তো চাচা ছিলেন অফিসে। তো যেটা হয় যে তারা মেইন ডোরে মানে নকের শব্দ পান। তো ছোট ছেলেটা যায় দরজা খুলতে যাওয়ার পরে তো ভাবে বাবা আসছে। তো দরজা খোলার পরে ও কাউকে দেখতে পায় না, কিন্তু ও যেটা শুনে যে ওর কানের পাশে খুব জোরে মানে কেউ চিৎকার করছে এমন একটা শব্দ পায়। তো এটা শুনেও মানে দৌড়ে ঘরে চলে আসে। এন্ড ওর আম্মু প্লাস ওর ভাইয়া ওনারাও এই মানে সেম চিৎকার শব্দটা শুনছিলেন, বাট ওনারা শুনছিলেন যে এটা মানে মেইন দরজার কাছ থেকে আসতেছে। যাই হোক, তো দিন আঙ্কেল আসার পরে মানে অনেক নক করার পরে আন্টি দরজা খুলেন। পরে যখন আঙ্কেল আসেন তো ওনারা আঙ্কেলকে জানাইলেন ব্যাপারটা। জানানোর পরে যেটা হয় যে তো ওদিন রাত্রের ঘটনা। তো রাত্রে 2টা-3টার দিকে সবার ঘুম ভাঙে। ঘুম ভাঙার পরে ওনারা রুম থেকে বের হয়ে যেটা দেখেন যে মানে ওই সবাই রুম থেকে বের হন। ওদিন রাত্রে ডিসিশন হয়েছিল যে সবাই এক রুমে ঘুমাবে। তো রুম থেকে বের হয়ে ওনারা যেটা দেখেন যে ডাইনিং স্পেসে ওই স্বপ্নের ওই মহিলাটাকে মানে দুইজন লোক দা দিয়ে কোপাচ্ছে। মানে স্বপ্নের ওই দৃশ্যটা তারা দেখতে পান। আবার দেখতে পান? জি। হ্যাঁ হ্যাঁ। তো দেখার প্রিয় লিসেনার, স্বাগতম বুতাফেম ইউটিউব চ্যানেলে। এখানে আপনারা শুনতে পারবেন ভৌতিক বিভিন্ন ধরনের গল্প। প্রতিদিন রাত 9টা 30 এখানে ভিডিও আপলোড করা হয়। আপনারা নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর দেখা হবে অন্য দিন ভৌতিক নতুন ভিডিও নিয়ে। আর আপনাদের জীবনে ঘটে যাওয়া কোনো কাহিনী যদি শেয়ার করতে চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। একটা পর্যায়ে তারা তখন মানে ঘরে থাকার কারোই সাহস ছিল না। তারা সবাই দোয়া দ্রুত পড়তে মানে দৌড়ে নিচে চলে যান। তো নিচে যাওয়ার পরে ওদিন ফজরের পরে তারা ঘরে আসেন। এন্ড ঘরে আসার পরে তো পরের দিন চাচা ইমিডিয়েটলি ফকিরাপুলের একজন হুজুরকে ডাকান। তো হুজুর আইসা যেটা বলেন মানে উনি প্রথমে ঘরে ঢুকবেন না। তো উনি দরজায় দাঁড়ায় ফার্স্টে দোয়া দূরত পড়লেন, পরে নিজের শরীর বন্ধ করার পরে ভিতরে গেলেন। এন্ড হুজুর তার সাধ্যমতো চেষ্টা করে বাড়িটা বন্ধ করে দেন। তো এরপর আর কোনো প্রবলেম হয় নাই। এইভাবে 2-2.5 মাস কাটে। তারপর থেকে ছোটখাটো প্রবলেম গুলো আবার শুরু হয়। যেমন এরপরে যে স্বপ্ন মানে প্রবলেম গুলো হতো এগুলো হতো দিনে দুপুরে। একদিন বিকালে তারা সবাই টিভি দেখতেছে। তো টিভি একটা পর্যায়ে তারা যেটা লক্ষ্য করে যে দরজার সামনে একটা ওই মেয়েটা কোমরে হাত দিয়ে দাঁড়ায় তাদের সবাইকে দেখতেছে। তো এটা দেখার পরে তারা যখন মানে সবাই দেখেন জিনিসটা, মেয়েটা কি করে একটা হাসি দিয়ে দৌড়ে ভ্যানিশ হয়ে যায়। তো এটা দেখার পর চাচা ভাবেন যে আবার হুজুর ডাকাইতে হবে। তো এমন একটা সময় যেটা হয় যে একদিন চাচি একা ছিলেন বাসায়, আমার ফ্রেন্ডের কাজিন এন্ড আঙ্কেল তারা ছিলেন অফিসে এন্ড কলেজে সম্মত। তো যেটা হয় ছেলে দুইটা কলেজ থেকে বাসায় আসার পরে অনেক নক করার পরেও দেখতেছে যে দরজা খোলা হচ্ছে না ভিতর থেকে। তো ভিতর থেকে দরজা খোলা হচ্ছে না। তো একটা পর্যায়ে ওরা যা নিচের ফ্ল্যাটের মানে মানুষদের ডাকে। তো ডাকানোর পরে তো অনেকক্ষণ নকের পরে তারা সবাই ডিসিশন নিল যে দরজাটা ভাঙা হবে। দরজা ভাঙার পরে তারা ভিতরে যায়, যেটা দেখলেন যে মানে ওই মহিলাটাকে মৃত অবস্থায় পাওয়া যায়।
রাসেল ভাইয়ের লাশটা পাওয়া যায় খুবই আজব ভাবে, আলমারির উপরে চিৎ করে শোয়ানো অবস্থায়। তার আলমারির উপরে? হ্যাঁ, আলমারির উপরে। ঘরে কেউই ছিল না, ঘর ছিল ভেতর থেকে লক। আচ্ছা আচ্ছা আচ্ছা। তার পাটা বাইরের দিকে and মাথাটা বাইরের দিকে, জাস্ট বডিটা আলমারির উপরে। তো এটা দেখার পরে তার আর কি বাসায় কেউই থাকে নাই। এটা Okay. নিয়ে তখন পুলিশ কেস হয়। হুম। তো পুলিশ কেসে একটা পর্যায়ে পুলিশ মানে কোন মানে আসামিকে ডিটেক্ট করতে পারে না। তো কেসটা ক্লোজ হওয়ার আগে পুলিশ যে ইনফরমেশনটা দেয় যে তখনকার সময় থেকে 15 বছর আগে ওই ফ্ল্যাটে একটা মার্ডার হয়েছিল, একটা মহিলাকে তার হাজবেন্ড এন্ড তার দেবর মিলে মানে হত্যা করছিল। তাদের একটা শিশু বাচ্চাকে মানে সহকারে, মহিলার বাচ্চাকে সহকারে ওই মহিলাটাকে আর কি মারা হয়। আচ্ছা রাসেল ভাই, এই ছিল ঘটনা। ওকে, অনেক ধন্যবাদ। আপনার ছোট্ট ঘটনা রয়েছে, আপনার খালুর বাসায় মনে হয় ঘটনাটা ঘটেছিল। আমরা একটু ঘটনাটা শুনি। এটাও ওই বরিশালেই একটা জায়গায়, যেটা হয়েছিল আমার কাজিনদের সাথে। তো যেটা হয়েছে, ওরা বেড়াতে গিয়েছে ওই আমার খালার বাসায়। যাওয়ার পরে রাতে যখন খাওয়া দাওয়া শেষ হলো, তখন আমার খালা এসে বললেন যে তোমরা যেহেতু দোতলায় ঘুমাচ্ছ, আমি জানালাগুলো বন্ধ করে দেই, যেহেতু কাঠের বাড়ি, তোমরা মেয়ে ঘুমাবা, সো সিকিউরিটির জন্য আমি জানালাগুলো বন্ধ করে দেই। তো যেটা অ্যাজ ইউজুয়াল উনি বন্ধ করে যাওয়ার সময় শুধু বলে গেলেন যে তোমরা জানালা দিয়ে কখনোই কিছু ফেলবা না রাতের বেলা, বিশেষ করে যেটা যেমন ধরো রাতের বেলা ঘুমানোর আগে মেয়েরা চুল আঁচড়ায়, তো ওই চুল বা এই ধরনের কিছু জানালা দিয়ে ফেলো না, ঘরেই রাখো, ভোরবেলা হলে দিনের আলো হলে তখন ফেলবা। আচ্ছা। তো যাই হোক, আমার কাজিন যে যারা ছিল, দুজন ছিল, দুজনই মেয়ে। তো ওরা রাতে ঘুমাতে চলে গেল আধা ঘন্টা 1 ঘন্টা পরে। ঘুমাতে যাওয়ার যখন ওরা ঘুমাতে গেল, কোনো একটা কারণে হয়তো ওরা জানালাটা খুলেছিল, যেটা খোলা অবস্থায় রেখেই ওরা ঘুমাতে চলে গেল। আচ্ছা। তো যখন ঘুমিয়ে গেল, রাত যেহেতু গ্রাম, আনুমানিক 11টা-12টার দিকে আমার খালু বাজার থেকে যখন ফিরছিলেন, ওনার সাথে আরো 2জন লোক ছিল। তো উনি হেঁটে যখন আসছিলেন, গ্রামের বাড়িতে সাধারণত কাছারি ঘর থাকে, প্রথমেই কাছারি ঘর থাকে, তারপরে বাসা, মানে ভিতরে মহিলারা যেখানে থাকে থাকার জায়গা। তো উনি যখন হেঁটে আসছিলেন, উনি রাস্তা দিয়ে আসার সময় দেখছেন যে ওনার বাড়িটা যেহেতু দোতলা ছিল, উপর দিয়ে চাল, তো উপর থেকে কেউ একজন উপর হয়ে জানালার ভিতর থেকে ঢুকে গেছে দোতলার ভেতরে। তো উনি যখন এই জিনিসটা দেখলেন, এবং খুব সাদা একটা অবয়ব, একদম সাদা, দূর থেকে দেখা যাচ্ছিল। তো উনি যখন কাছাকাছি গেলেন, তখন দেখলেন যে ওই জিনিসটার কোনো মুভমেন্ট নেই, মানে যেভাবে উপর হয়ে ঢুকে আছে ওভাবেই আছে। তো উনি ভাবলেন হয়তো গ্রামের বাড়ি চোর আসতে পারে, ডাকাত আসতে পারে, ওরা হয়তো ওইভাবে করে ভেতরে ঢুকছে। তো উনি ওনার সাথে যে 2জন ছিলেন, ওদেরকে বললেন যে তোমরা কোনো শব্দ করো না, আমরা চলো বাড়ির ভিতরে যাই, ভেতরে যেয়ে দেখি যে ভেতরে কি অবস্থা, তারপরে আমরা মানে লোকজন ডাকবো। তো ওনারা আস্তে করে বাড়ির ভেতরে ঢুকে গেলেন। ঢুকে ওনারা যখন দোতলায় উঠে ওই রুমে গেলেন, যে রুম থেকে এই জিনিসটা দেখা যাচ্ছিল, ওখানে যাওয়ার পরে দেখা গেল যে একটা অবয়ব, সাদা রঙের, একটা মুখ আছে, চোখও আছে, যেটা বিছানার উপরে, আমার যেখানে 2জন বোন শুয়েছিল ঠিক তাদের মুখের উপরে, আনুমানিক 5-6 ইঞ্চি উপরে ওদের দিকে তাকিয়ে আছে। এবং জিনিসটা এমন ভাবে এসছে যে চালের উপরে দাঁড়িয়ে, মানে ছাদের উপরে দাঁড়িয়ে, জানালা দিয়ে ঢুকে এসে খাটের উপরে যারা শুয়েছিল তাদের দিকে তাকিয়ে দেখছে। এটা দেখার পরে আমার খালুর সাথে সাথে চিৎকার করে উঠলেন, এই কে ওখানে? আচ্ছা। তো কে ওখানে বলার পরে উনি যখন চিৎকার চেঁচামেচি করছে, ওই জিনিসটা হঠাৎ করে নাই, চলে গেল। কোথায় চলে গেল? ভ্যানিশ। আর ওনার চিৎকারে আমার খালা, বাড়ির অন্যান্য লোকজন, আমার কাজিনেরা সবাই উঠে গেছে। উঠে জিজ্ঞেস করছে যে কি হয়েছে, তখন উনি বলছে যে আমি দেখলাম একজন এরকম করে দেখছে ওদেরকে। তখন আমার খালা কারোর সাথে কোনো কথা না বলে দৌড় দিয়ে এসে আমার কাজিনদেরকে জিজ্ঞেস করলেন, তোমরা কি জানালা খোলা রেখেছিলে? তখন ওরা বলল যে হ্যাঁ। আর ঘুমানোর আগে কিছু ফেলেছো? তখন ওরা বললো যে হ্যাঁ, আমরা আমাদের ইউজ করা টিস্যু, হাতের টিস্যু, আর হচ্ছে চুল যখন আঁচড়েছি, ওই চুলগুলো গল্প করতে করতে আমরা
জানালা দিয়ে ফেলে দিয়েছি। আচ্ছা। তো ফেলে দিয়েছি, দিয়ে আমরা ঘুমিয়ে গেছি। জানালা কখন খোলা ছিল এটা আর খেয়াল নাই। তখন আমার খালা বললেন যে যখনই এই জানালা দিয়ে এই ধরনের মেইলি কোনো কিছু লাইক চুল অর সামথিং এলস ওগুলো কেউ ফেলে, তখনই এই ধরনের একটা জিনিস এইভাবে করে এসে যে কেউ একটা জিনিস এসে জাস্ট মুখের দিকে তাকিয়ে থাকে, কোনো ডিস্টার্ব করে না কিছুটা, বাস ও তাকিয়ে থাকে। আচ্ছা। এবং আপনি আমি আপনাকে অফেয়ারও জিজ্ঞেস করেছিলাম, আপনি তখনও বলেছেন, আমি একবার এখন সবার শোনার জন্যই বলছি, এবং এটা স্লিপ প্যারালাইসিস না। নো, ইটস নট আ স্লিপ প্যারালাইসিস। আচ্ছা, কেন বলছেন যে একদম মুখের ওপরে একদম মানে সমানভাবে থাকে, তাই তো? জি, যে একদম মুখের উপরে সমানভাবে তাকিয়ে আছে, একদম মুখের উপরে। এবং এইটা মানে যে কেউ এই কাজটা যদি করে ওইখানে, এটা কি ছেলে এবং মেয়ে উভয়ের ক্ষেত্রে? এটা অ্যাজ ইউজুয়াল আমি যেটা শুনেছি যে এটা শুধুমাত্র মেয়েদের বেলায় হয়েছে। মেয়েদের বেলাতেই হয়েছে? তার মানে শুধু একজন দুজনের সাথে না, আরো কয়েকজনের সাথে? আমার খালার সাথেও হয়েছে। আপনার খালার সাথেও হয়েছে? এবং সেই মুহূর্তটা খুবই অদ্ভুত হওয়ার কথা। এই চেহারাটা কেমন, কেউ কি বলতে পেরেছেন? না, একদম সাদা, জাস্ট দুটো চোখ আছে। আর মানে বাসার কারোর সাথে মিলে যায় চেহারা এরকম কোনো কিছু না? না না। ওকে, আপনারা অনেক দূর থেকে এসেছেন, অনেক ধন্যবাদ। আমাদের আরো একজন নতুন অতিথি এই মুহূর্তে জয়েন করেছেন, তার কাছে একটু যাব এবং তার ঘটনা শুনবো আমরা। আপনার নামটা একটু প্লিজ বলবেন এবং আপনি কোথা থেকে এসেছেন? আমার নাম ফাহিম, আমি বাংলা মোটর থেকে থাকি এবং বাংলা মোটর থেকেই এসেছি এখন। ওকে, আপনার ঘটনা শুনি আমরা। এই ঘটনা হচ্ছে 7 বছর আগের। আমি যখন 3-তে পড়তাম অ্যাকচুয়ালি, তখন আমাদের নিজস্ব দোতলা বাড়ি ছিল। তখন আমাদের নিজের এক রুম ভাড়া দেওয়া হতো এবং এক রুম ছিল দাদু থাকতেন, আর আমাদের নিজস্ব ছাদ ছিল। তখন মা বিভিন্ন ফুলের গাছ, নানান পাতা করতো। তখন তার মধ্যে একটা ছিল তুলসী পাতা। তখন একদিন আমার অনেক কাশি ছিল, রাত্রেবেলা, গভীর রাত্রে। তখন মা ছাদে যায় তুলসী পাতা কালেক্ট করতে থাকে। তখন আমাদের বিল্ডিং এর পাশের একটা বাড়ি ছিল যে যুদ্ধের পর পরিত্যক্ত ছিল। ওখানে একটা আম গাছ ছিল যে মানে কোনো পরিচর্যা করা হতো না অ্যাকচুয়ালি। তখন এই আম গাছটা আমাদের ছাদের অর্ধেক কভার আপ করে ফেলে। করার পরে এবং আমরা ছোটবেলা থেকে শুনি যে ওই গাছটা একটু হরিবল, মানে সামথিং ভৌতিক, একটু ঝামেলা আছে, মানে মুরব্বীদের কাছ থেকে শুনছি। তখন মা তুলসী পাতা ছিঁড়েছে, পিস কি জানি মার চুলের খোপা অনেক জোরে খুলে দেয় অ্যাকচুয়ালি। মার চুল বেশ বড় ছিল তখন, তাই মা ভয় পায় ঠিকই, বাট নিচে এসে আমাদের কাউকে বলে না অ্যাকচুয়ালি, কারণ আমরা ভয় পাবো। আমাকে শুয়ে দেয়, তারপর মাও শুয়ে যায়। তারপর মা অনুভব করতে পারে যে মার মাথার সামনে একজন দাঁড়ানো। মা যখন চোখ খোলার চেষ্টা করে, তখন মার মাথাটা অনেক জোরে চেপে বসে। তখন মা সাধারণত ভেবেছে যে এটা বোবা ধরেছে, বাট মা বাবাকে জাগানোর পরও বাবা ট্রাই করেছে বোবা কাটানো, বাট ওটা হয়নি, মানে বোবাটা কাটেনি অ্যাকচুয়ালি। তখন বাবা লাইট জানার পরে আমি মার পাশেই শুয়েছিলাম। তখন আমি দেখেছিলাম যে মার স্কিনটা টানা, যেমন চোখের পাশ দিয়ে নিচ দিকে টানলে যে চোখ খোলার জন্য, এবং মা তখন চোখ খুলতে পারছিল না, এমন ভাবে টানা ছিল। তখন হালকা দৌড়াদৌড়ি পরে তখন যখন ছাড়ে, তখন মাথাটা আস্তে করে উপরে উঠে যায়, মানে ছেড়েছে যে বোঝা যায়। সেদিন রাতে আর বাবা মা আমাদের ওই রুমে ঘুমাতে দেয়নি অ্যাকচুয়ালি। তারপরে 3 দিন পরে আমরা বাইরে ছিলাম এবং দাদু নিচ থেকে অনেক ভয় ছিল। আমরা আসার পর জিজ্ঞেস করা হয়, বাবাকে বলে যে দাদু আমাদের উপরে টিনের আলমারি কে যেন হালকা পিটাপিটি করছে, শব্দ আসছে। বাবা ঢুকে তারপর কিছু দেখেন এবং আমাদের আলমারিকে কোনো আঁচড়ও দেখে না অ্যাকচুয়ালি। তখন বাবা আমাদের বলে যে দাদু তাদের সাথে মজা করছে, বাট আমরা এখন বুঝি যে তখন আমাদের সাথে দাদু মজা করতে, বাট বড়দের সাথে না। তাই একটু সিরিয়াস ছিল, এবং তখন থেকে আমার দাদু একটু সিরিয়াস হয়ে গিয়েছিল, মানে আমাদের সেফটির ব্যাপারে একটু প্যানিক ছিল সবসময়। তারপর আমাদের বিল্ডিং ছেড়ে দেওয়া হয় এবং গত বছর আমরা নতুন বাড়িতে উঠি, সেম একই জায়গায় নতুন একটা অ্যাপার্টমেন্ট হয়েছিল, এখন হয়েছে, এখন আমি ওখানে থাকি। গত রোজে আমার দাদু অসুস্থ হয় এবং ঈদের 1টা 17 মিনিটে মারা যায় দাদু হসপিটালে। এবং যখন হসপিটালে মারা যায়
ঠিক সেই সময় আমাদের দাদুর রুমে একটা ঘড়ি ছিল, তখন ওই ঘড়িটা বন্ধ হয়ে যায়। এই জায়গাটা আমার কাছে সবচেয়ে অদ্ভুত লেগেছে যে যেই মুহূর্তে আপনার দাদু হসপিটালে মারা গেলেন ঠিক সেই মুহূর্তেই তার রুমে যে ঘড়িটা ছিল সেই ঘড়িটা বন্ধ হয়ে যায়, রাইট? হ্যাঁ, বন্ধ হয়েছে যে ওটার এক্সাক্ট টাইম হচ্ছে হসপিটালে কিছু পেপার করার জন্য এক্সাক্ট টাইমটা দরকার ছিল অ্যাকচুয়ালি, তাই এটা সবে নোটিস করেছে। তারপর মানে হসপিটাল থেকে যে টাইমটায় লেখা হয়েছে যে উনি এতটার সময় মারা গেছেন, ঘড়িটা তার ঘরের যে ঘড়িটা সেই ঘড়িটাও ঠিক একই সময়ে থেমে গেছে। হ্যাঁ, এবং ব্যাটারি নিয়ে কোনো প্রবলেম ছিল না ঘড়ির, বিকজ আমি 1 উইক আগে ব্যাটারিটা বদলিয়েছিলাম। তারপর যখন দাদু মারা যাওয়ার পর চল্লিশা কুরখানি এগুলা, তখন হুজুরকে প্রাইভেট ভাবে জিজ্ঞেস করা হয় যে এটা কি, মানে এটা পার্সোনালি আপনি জিজ্ঞেস করেন। তখন সে বলে যে এটা ঘড়িটা চালু করে কাউকে দিয়ে দিলে ভালো হয়, বাসায় না রেখে অ্যাকচুয়ালি। তখন ঘড়িটা চালু করার সময় দেখলাম যে ঘড়ির পুরো ইঞ্জিন ভাঙা, ইঞ্জিন মানে কোনো কিছু ঠিক জায়গায়, ঘড়ির ভেতরে যা যন্ত্রপাতি যা কিছু আছে সেগুলো ঠিক জায়গার মতন নেই। তারপর সবচেয়ে অদ্ভুত চেঞ্জ হচ্ছে যে যেদিন দাদু মারা যায় সেদিন আমাদের নিচে গ্যারেজে তার বডি রাখা হয় এবং আগরবাতির প্রয়োজন হয় তখন সারা রাতের জন্য। তখন আমাকে আমার ভাইকে কারণবাজারের দিকে পাঠানো হয় বিকজ মোমবাতি ইসা আনার জন্য, যে আগরবাতি বাংলাদেশ থেকে যাওয়ার পথে হাতিঝিল পরে, এবং সেখানে আগে থেকে সবাই জানে যে হালকা দুর্গন্ধ এবং ড্রেনের পানি থাকে ওখানে। তখন ওই জায়গাটা বেশি ডেভেলপ ছিল না অ্যাকচুয়ালি। তখন ওইখানে একটা লোক বসা থাকে এবং আমাদের হাতে কি জিনিস লেগে থাকে, দুর্গন্ধ একটু, মেবি এটা নাপাক ছিল অ্যাকচুয়ালি। আমরা আগেই কথা বলেছি, আগে আমাদের মধ্যে ডিসকাস হয়েছে এই ব্যাপারে, পরে হাত ধুয়ে ফেলতাম আমরা। কিন্তু সে একটা লোক, পাগল টাইপ একটা লোক বসে থাকে, বাট অনেক স্পষ্ট ভাবে যে বলে আমাদের যে বাবারা তোমরা সামনে গিয়ে হাতটা ধুয়ে ফেলো, ঠিক না এটা, মানে এমন ভাবে বলেছে, ঠিক না। তারপর আমরা ভয় তো পেয়েছি। তারপর কারণ বাজারে গিয়ে আসার সময় সেই লোকটাকে আর দেখিনি এবং কারণ বাজারে আমরা হাত ধুয়ে ফেলেছিলাম। আসার পরে আমরা এলাকা তখন নতুন ছিলাম অ্যাকচুয়ালি। আসার পরে অনেক মানে জিজ্ঞেস করার পরে শুনি যে মানে হাতিঝিলের দিকে নাপাক বা এমন কিছু ব্যক্তিদের সাথে কথা বলেছিলাম যে তাদের উপর অ্যাটাক হয়েছিল এবং এখনো হয়ে আসছে, যে সেখানে এলাকায় থাকে মানে আমাদের সাথে। আচ্ছা, মেইন ব্যাপার যেটা, সেটা থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার যে ঘটনাটা সেটা আমি বুঝলাম, এবং সবচেয়ে ভয়ঙ্কর যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আমার কাছে এই পুরো ঘটনার মধ্যে একটা অদ্ভুত জিনিস লেগেছে। একটা মানুষের সাথে একটা ঘড়ির কি সম্পর্ক থাকবে আমি জানি না, বাট সেই ঘড়িটা বন্ধ হয়ে যায়। এবং আপনি তো এখন আপনার সেই দাদুর রুমেই থাকেন, তাই না? জি জি জি, আপনি এখন সেই রুমটাতে থাকছেন এবং আপনি বলছেন যে আপনি সবসময় প্রোটেক্টেড ফিল করেন, আপনার মনে হয় যে কেউ আপনাকে প্রোটেক্ট করে সবসময় এবং কোনো ধরনের কোনো ঝামেলা হয় না। এবং ওই ঘরের মধ্যে আপনি কোনো কিছুর অস্তিত্ব টের পান কখনো? অস্তিত্ব অ্যাকচুয়ালি আমি একজন স্টুডেন্ট ছিলাম, এসএসসি ক্যান্ডিডেট ছিলাম, তাই রাত জাগতে হতো। দাদু মারা যাওয়ার পরে অনেক আগরবাতির সেন্ট থাকতো, তাই তখন আর খেয়াল করিনি। হ্যাঁ, 1 বছর পর যখন মানে 1 বছর কি এখন 5-6 মাস হচ্ছে আমরা এটা কন্টিনিউসলি খেয়াল করছি যে আমাদের রুমে 10টা থেকে 1টার মধ্যে বেলি ফুলের অনেক কড়া সেন্ট আসে, যা আপনিই পান নাকি আপনার ফ্যামিলির সবাই পায়? আমাদের বাসায় যারা থাকতে আসছে এবং আমাদের 2জন নতুন গেস্ট আসছে, তারাও বলেছে যে এই গন্ধটা কেন আসে। আমার অনেকেই আশেপাশে আপনি বলছেন আপনাদের ছাদে গার্ডেন আছে, সেখানে বেলি ফুলের গাছ নাই? আমাদের কোনো ছাদ নেই অ্যাকচুয়ালি, আমাদের বিল্ডিং আন্ডার ডেভেলপমেন্ট। আচ্ছা আচ্ছা, আমাদের উপরে চিন্তা করে ওই বাসাতে। আচ্ছা আচ্ছা, এখনো আন্ডার কনস্ট্রাকশন আছে আপনাদের বিল্ডিং? আমাদের পাশে হচ্ছে মিউচুয়াল ব্যাংক। আচ্ছা, একজন ব্যাংকে ফুলের গাছ অতটা রাখা নেই। আচ্ছা, তার মানে আপনার আশেপাশে কোনো জায়গা থেকে এরকম গন্ধ আসার কোনো কারণ নাই, কিন্তু আপনি ঘরের মধ্যে প্রতিদিনই এরকম বেলি ফুলের গন্ধ পাচ্ছেন। ওই স্মেলটা আমার রুম ছেড়ে বের হয় না। মানে কেমন লাগে তখন? ভয় লাগে আপনার কাছে? ভয় অ্যাকচুয়ালি কি না, অতটা ভয় লাগে না। ফার্স্টের দিক দিয়ে অনেক ভয় লেগেছিল, কিন্তু এখন অভ্যস্ত হয়ে গেছে। ঘরের মধ্যে যদি কোনোদিন হঠাৎ করে গন্ধের সাথে আপনি যদি দেখেও ফেলেন আপনার দাদুকে, তাহলে আপনি কি ভয় পাবেন নাকি? আপনার ভয় পাবো, যেহেতু একজন। কিন্তু আপনার এই গন্ধটা আপনার কাছে একদমই ভয়ের লাগছে না? মানে আগে ভয় লাগতো, এখন একটু অভ্যস্ত হয়ে গেছে। আচ্ছা, এখন অভ্যস্ত হয়ে গেছেন। আচ্ছা, প্রথম দিকে বেশ ভয় লাগতো তার মানে? এই স্মেলটার জন্য অ্যাকচুয়ালি আমাদের বাসায় মানে মা কখনো কোনো পেট অ্যালাউ করতেন না। এখন আমাদের বাসায় 2টা বিড়াল আছে। এখন 2টা বিড়াল আছে
এবং বিড়ালের অ্যাটিটিউড মাঝে মধ্যে বদলে যায় অনেক অনেক বদলায় অনেক যায়। বদলে যায়। মানে তার মানে তারা কোনো কিছুর অস্তিত্ব টের পায়, আপনি এটা হয়তো। বলতে চাচ্ছেন? হয়তোবা। এবং আপনি যেটা বলছেন সেটা হচ্ছে এই গন্ধ হয়, কিন্তু এই ঘরের মধ্যে কোনো ধরনের কোনো ঘুমের অসুবিধা বা দুঃস্বপ্ন দেখা? হ্যাঁ, দুঃস্বপ্ন না, অ্যাকচুয়ালি আমি যখন শুয়ে থাকি তখন মাঝে মধ্যে জানলা তো কাচের পুরো, তখন টাক টাক করে আওয়াজ পাই অ্যাকচুয়ালি, যে কেউ নক করছে। কত তলায় এটা? দোতলায়। তার মানে নিচ থেকে কেউ টোকা দেওয়ার কোনো অপশন নাই? না, আমাদের চারপাশে পুরো ফাঁকা এবং চোর ওঠার কোনো মানে স্কোপই নেই, বিকজ পাশে একটা ব্যাংক এবং সিসি ক্যামেরা পুরো প্রোটেক্টেড। আমাদের বাসাও মেইন রোডের হালকা সামনে। বুঝছি, একদম বুঝতে পেরেছি। তো আপনি যাই হোক, আপনার ঘটনাটা বেশ ইন্টারেস্টিং এবং আমরা খুব ছোট করে আপনার দ্বিতীয় ঘটনাটা শুনে ফেলি। আপনার নামটা তার আগে একটু বলবেন? হ্যাঁ, শিমুল আবার বলছিলাম। তো এই ঘটনাটা আমার দাদাবাড়ির ঘটনা। আমার দাদাবাড়ি কালিয়াকৈরে, সেটা 60 বছর আগের ঘটনা। তো যেটা হয় যে আমার যে দাদা, ওনারা ছিলেন 4 ভাই। তো আমার দাদার যে বাবা, মানে আমার বড় বাবা, উনি হচ্ছে ওনার 2 ছেলেকে নিয়ে একদিন বাজারে যায়। তো আগেকার দিনে তো যেটা ছিল যে হাট ছিল, তো উনি সন্ধ্যাবেলা ওনার 2 ছেলে এবং উনি একটা হারিকেন নিয়ে গরুর গাড়িতে করে হাটে যায় এবং ফিরে আসার সময় একটা কালভার্টের কাছাকাছি একটা জায়গায় ওনার মানে আমার দাদার যে বাবা, মানে আমার বড় বাবা, উনি 2জন মহিলাকে দেখতে পায়। ওনারা বোরকা পরে ওখানে দাঁড়িয়েছিল এবং কাঁদছিল। তো আমার দাদা জিজ্ঞাসা করে যে তোমাদের কি হয়েছে, তোমরা কেন কাঁদতেছো, তোমরা কি ওইদিকে যাবা? মানে উনি যেদিকে যাচ্ছিলেন ওই দিকের কথা বলে যে তোমরা কি ওইদিকে যাবা, তো গেলে আসো, গাড়িতে বসো। তো ওই মহিলা 2জন গাড়িতে বসে এবং বসার পরে যেটা হয়, গাড়ি এত ভারী হয়ে যায়, এত ভারী যে গরু টানতে পারছিল না, এত ভারী হয়ে যায়। তো হঠাৎ করে আকস্মিক, মানে ওনারা বসার পরেই, তো এরকম 20 থেকে 25 হাত দূরত্বে যাওয়ার পরেই ওনার এক ছেলে বলে ওঠে, বাবা তুমি এটা কাদের উঠাইছো গাড়িতে, এদের তো সারা গায়ে লোম। মানে জিনিসটা এরকম ছিল যে ওনাদের লোমগুলো এমনই মানে ঘন এবং এত মানে পুরো ছিল যে মনে হচ্ছিল তারা বোরকা পরে দাঁড়িয়ে আছে। এবং ওনার এক ছেলে এই কথা বলার সাথে সাথেই ওনারা 2জন গাড়ি থেকে লাফ দিয়ে কালভার্ট থেকে লাফ দিয়ে ওনারা মানে লাফ দিয়ে যে নিচে নদী ছিল বা খাল হয়তো ছিল, কালভার্ট যেহেতু, তো বলে যে যা তোরা যা, এটুকু বলে ওনারা নিচে লাফ দেয়। এবং আমার দাদা ওখান থেকে কোনো রকমে বাড়ি পর্যন্ত পৌঁছাইতে ওনার 2 ছেলে মারা যায় তৎক্ষণাৎ। এবং পরের দিন সকাল হতে হতে আমার যে বড় বাবা, উনি মারা যায় এবং দুপুর নাগাদ গরু দুটাও মারা যায়। এবং এরপরে যেটা হয়েছে যে ওনারা তার 2 ভাই বাকি ছিল, আমার দাদা আর আরেকজন ছিলেন, আরেক দাদা। তো আমার দাদা ওই এলাকা ছেড়ে রাজশাহীতে চলে আসে। উনি তারপরে ওই এলাকায় কোনোদিনও যায়নি, আর এখনো পর্যন্ত উনি তো মারা গেছেন। আমরা আমাদের মানে সমস্ত কিছু ওইদিকেই, এদিকে আমি নিজে কখনো যাইনি, আমার বাবা মাঝে মাঝে যায়। এবং ওই এলাকাটা এখনো এত প্রত্যন্ত যে ওখানে কারেন্ট নাই, বিদ্যুৎ নাই এখনো। এবং আরেকটা যেটা হয়, প্রতি বছর আষাঢ় মাসে ওই জিনিসগুলো একবার দেখা দেয় ওই পরিবারের কাউকে না কাউকে, ওই ভিটাতে, যেটা তাদের ভিটা, ওই ভিটায় তারা আসে, একবার দেখা দেয়, বছরে একবার আসবেই। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি অনেক প্রিয় লিসেনার, শেষ পর্যন্ত আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ। প্রতিদিন 9টা 30 এখানে ভিডিও আপলোড করা হয়। আপনারা নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে নতুন ভিডিও আপনারা সামনে পান।